জুনিয়র হাফ প্যান্ট কোচ। তো আমি এখানে অল্প একটু এই আমাদের ইস্ট বেঙ্গলের যে কোচ আছে কুয়াদ্রাত তাকে নিয়ে এবং কিছুটাই এই ডাক্তারদের নিয়ে এই যে আন্দোলন কিছুটা অল্প একটা আলোচনা করবো। আমি বেশ কিছুদিন কোনো অডিও প্রকাশ করিনি, কেননা আমার মনে হয়েছিল যে একই জিনিস মানে ঘ্যানোর ঘ্যানো রিপিট করার কোনো মানে হয় না, মানে রেপিটিশন থেকে কোনো এক্সেলেন্স আসতে পারে না। তো আমি চেষ্টা করব মানে কিছু কিছু জিনিস ছোঁয়ার, যেগুলো হয়তো আগে হয়তো বারংবার বলেছি সেগুলো অল্প বিস্তর ছোঁয়ার চেষ্টা করব। তো প্রথমেই আসি ইস্ট বেঙ্গলের কথায়। গতকাল ম্যাচ শেষে দেখছি মানে বিভিন্ন ইস্টবেঙ্গল যেসব ফোরাম রয়েছে বা আপনার ব্যক্তিগত যে টুইটার হ্যান্ডেল আর অন্যান্য যে ফেসবুক রয়েছে, সেখান থেকে লোকে অকথ্য ভাষায় গালাগাল করছে কুয়াদ্রাতকে। তো আমি দেখলাম আমার হোয়াটসঅ্যাপে আমার পরিচিত কিছু অল্প বয়সী ইস্টবেঙ্গল ফ্যান, কেউ কেউ ধরুন পড়াশোনা করছে, কেউ কেউ চাকরি করছে, ওই মিড টোয়েন্টিজ আর্লি থার্টিজ এরকম, তারা অনেকে অকথ্য ভাষায় গালাগাল করছে কোয়াদ্রাতকে। তো একটা ছেলে এসে দেখলাম আমাকে ইংলিশে একটা পাঠিয়েছে একটা অডিও। আমি ভাবলাম আর মানে একটা লেকচার টাইপ, মানে একটা ইংলিশ মানে যেন দূর একটা রেডিও বার্মা থেকে একটা। আমি বললাম কী রে তুই আমায় বললো পাঠিয়েছিস এটা? বলে হ্যাঁ হ্যাঁ তোমায় পাঠিয়েছি। আমি বললাম তুই এত ইংলিশে পাঠিয়েছিস, এখন তুই এত মানে কোনো ইন্টারন্যাশনাল ফোরামে পাঠাচ্ছিস, কোয়াদ্রাতকে গালমন্দ করছে। তো আমি যখন গত ডিসেম্বরে বা জানুয়ারিতে যখন কলকাতায় গিয়েছিলাম, তখন একটা ব্যাঙ্গালুরুর সাথে একটা আইএসএল একটা ম্যাচ ছিল। তো তখন আমি কিছু ইস্টবেঙ্গল ফ্যানের সাথে সল্টলেকে ম্যাচটা দেখেছিলাম। তো ম্যাচটা দেখার সাথে সাথে আমি একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম, যেটা আমি আপলোড করেছিলাম সাথে সাথে, মানে সেদিনই আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে মানে ম্যাচ চলাকালীন যে আমি কমেন্ট্রি করছিলাম বা মন্তব্য রাখছিলাম, সেখানে বারংবার বলছিলাম যে কোয়াদ্রাত কোথায় ভুলটা করছে। তো আমি দেখি গতকাল ম্যাচ শেষে বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান বলছে যে কুয়াদ্রাত কী করে ব্যাঙ্গালোরে ভালো কাজ করলো। আমি জানি না মানে আপনারা কোথায় ছিলেন, মানে কোন মর্গে শুয়েছিলেন। আমি তো একাধিকবার আমার এই চ্যাট ফোরামে এটা আলোচনা করেছি যে কোয়াদ্রাতের কিন্তু রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। কোয়াদ্রাতের বয়স বোধহয় 58 ছুঁই ছুঁই বা 55, মনে নেই, আপনি দেখে নিতে পারেন। তো ও এত যে ওর বয়স হয়ে গেছে, ওর বায়োলজিক্যাল বয়স এতটা হয়েছে, ওর কিন্তু রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ভারতের বাইরে কোনোদিন কাজ করেনি কোচ হিসেবে, মানে হেড কোচ হিসেবে। এবং হেড কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচের মধ্যে কিন্তু বিশাল ফারাক, মানে ব্যাপারটা এরকম জুনিয়র ডাক্তার আর সিনিয়র ডাক্তারের মতো না, যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু হাসপাতালে অনেকটা কাজই করে, এবং শুধু ভারতে নয়, এটা বিভিন্ন দেশে আপনারা দেখবেন, মানে নেটফ্লিক্সে দেখবেন বিভিন্ন ওয়েব সিরিজ আছে, একটা হচ্ছে গুড ডক্টর বলে একটা আছে, বিখ্যাত একটা ওয়েব সিরিজ, সেটা আবার কোরিয়ান একটা মানে ড্রামা থেকে অনুপ্রাণিত। সেটা মানে কোরিয়ার পরিপ্রেক্ষিতে, কিন্তু সেইটার থেকে যে অনুপ্রাণিত হলিউডের বা নেটফ্লিক্সের ইংলিশে ইউএস বেস যেইটা গুড ডক্টর খুবই জনপ্রিয়। তবে আমি গত সপ্তাহে মানে দেখলাম একটা স্প্যানিশ একটা ওয়েব সিরিজ ওরকম ডাক্তার হাসপাতাল নিয়ে। তো সেখানে যারা জুনিয়র ডাক্তার মানে যারা সদ্য পাস করেছে এমবিবিএস বা এমবিবিএস পড়ছে, তাদের কিন্তু একটা হসপিটালে যে একটা ডক্টরের যে একটা টোটাল কম্পোজিশন থাকে, সেখানে তাদের একটা ভালো একটা কন্ট্রিবিউশন থাকে। তো সুতরাং তারা কিন্তু অনেকটা ডাক্তারিটা জানে, কিন্তু একটা আপনার যে হাফ প্যান্ট পরা কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ, ফুটবল কোচ, সে কিন্তু মানে 5 মাস খাটা, মানে এই ট্রলি বয়ের মতন, মানে আহ, তার নাম হয়তো অ্যাসিস্ট্যান্ট কোচ, কিন্তু হাসপাতালে যে ট্রলি বয় থাকে, যে ধরুন ট্রলি করে পেশেন্টকে ঢোকায় বার করে, তার যতটা মানে জ্ঞান আর তার সাথে একটা ডাক্তারের যতটা ফারাক, এখানে কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট কোচ আর হেড কোচের মধ্যে ততটাই ফারাক। কিন্তু যে কোনো কারণেই হোক ইস্টবেঙ্গল ফ্যানরা ব্যাপারটা বুঝতে পারেনি। আর ইস্টবেঙ্গলের যারা কর্মকর্তা নিতু এরা এরা দেখেছে যে মানে এ আগে একবার আইএসএল জিতেছে, এখন কীভাবে জিতেছে, কী করে, মানে প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সটা এরা বোঝার চেষ্টা করেনি। তো এইটা নিয়ে কিন্তু একাধিকবার আলোচনা হয়ে গেছে, মানে প্রায় 1 বছর আগে থেকে আলোচনা হয়ে গেছে, আমার চ্যাট ফোরামে হয়েছে, ব্যক্তিগত স্তরে বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যানের সাথে হয়েছে। তো সেই জন্য আমি মানে আইএসএল শুরু আগে থেকেই বলছিলাম যে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে অবস্থা, ইস্টবেঙ্গলের আলটিমেট পজিশন এই মুহূর্তে পরিপ্রেক্ষিতে 8 থেকে 10-এর মধ্যে থাকবে। এবং গতকালের ম্যাচ দেখো সেটা মনে হলো, যদি না অবস্থার পরিবর্তন হয়, মানে প্রেডিকশন বেসড অন কারেন্ট স্টেটাস 8 থেকে 10-এর মধ্যে থাকবে। তো বদল হলে দেখা যাবে, মানে কোচ আমার এক ইস্টবেঙ্গল ফ্যান বলে, দাদা তুমি একটা কিছু করো, মানে শুনছি এবার বিনোকেও কোচ করে দিতে পারেন। বিনো কোচ বলছি দাদা কিছু একটা করায়, মানে আমি আবার কী করবো? আমি দেখো কোচ এরকম অনেক আছে বাজারে, ভালো কোচ অনেক আছে, আপনাকে ঠিকঠাক কোচ নিতে হবে। ওই টুক্কা মার্কা মানে একটা কনসেপ্ট দিয়ে যদি আপনি জীবনে চলতে চান যে কে আগে আইএসএল জিতেছে, তাহলে এই সমস্যাটা পড়বে, কেননা আইএসএল জেতাটা হচ্ছে আউটকাম। ঠিক আছে, অনেকে বলছে যে কোচের কনফিডেন্স নেই,
দেখুন কনফিডেন্সের কোনো ট্যাবলেট হয় না। আমি প্রচুর জুনিয়রকে হ্যান্ডেল করতে হয়েছে। আমি যে পেশায় রয়েছি প্রচুর জুনিয়রকে রিক্রুট করতে হয়েছে। তো অনেকেই দেখেছি বলেছে আমার কনফিডেন্স নেই। আমি বলেছি দেখুন কনফিডেন্সের কোনো ট্যাবলেট হয় না। কনফিডেন্স ইজ অ্যান আউটকাম। আপনি যদি আপনার যেই কাজেই আপনি যুক্ত হন, ধরুন আপনি ডাক্তার বা আপনি কোচ বা আপনি ইঞ্জিনিয়ার বা আপনি যে কোনো পেশাতেই আপনি যদি কর্মদক্ষ হন, মানে আপনার যদি দক্ষতা থাকে, মানে রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আর তার সাথে যদি একটু ইনডেপথ নলেজ থাকে এবং সেটা যদি দিনের পর দিন করতে থাকেন, কনফিডেন্স কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। মানে আপনি এরকম পাবেন না, ধরুন একটা গায়ক, অল্প বয়সী গায়ক, সে ধরুন কিছুই গান ফান জানে না, তার মানে সুর তাল ছন্দ কিছুই নেই, সে কিন্তু কোনো দিনই কনফিডেন্ট হবে না। অনেক হয়তো কনফিডেন্টলি হয়তো বাথরুমে গাইতে পারে, কিন্তু যখনই তাকে আপনি স্টেজে গাইতে বলবেন কোনো মাইক নিয়ে, দেখবেন সে লড়বড় লড়বড় করছে। সুতরাং কনফিডেন্স মানে ওইভাবে আসে না। অনেকে অনেক ফুটবলারও বলছে যে খেলার কোনো কনফিডেন্স নেই। কনফিডেন্সটা তখনই আসবে যদি খেলার মধ্যে একটা পরিকল্পনা থাকে, একটা প্ল্যানিং থাকে, এবং সেটা যদি রেপিটিশন, মানে দিনের পর দিন আপনি যদি একটা পরিকল্পনা মাফিক ফুটবল খেলতে থাকেন, অটোমেটিক্যালি কনফিডেন্স আসবে। যে কোনো পেশাতে, মানে আপনি গায়ক হন, আপনি ডাক্তার হন, আপনি কাজ জানেন না, আপনি কাজ করেন না, প্রথমত জানেন না প্লাস কাজ করেনও না, যেটা কোয়াদ্রাতের ক্ষেত্রে হয়েছে। প্রথমত মানে দেখুন একটা সার্টিফিকেশান মানে একটা ডাক্তারকে ধরুন অনেকটা তার প্র্যাকটিক্যাল নলেজ থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের ভারতে যারা ইঞ্জিনিয়ারিং পাস করে সেটা কিন্তু অতটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না। মানে আমাদের ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম, ওটা ব্রিটিশ ইনহেরিটেড, মানে আমরা ব্রিটিশ থেকে ব্যাপারটাকে গ্রহণ করেছি। আমেরিকাতে আবার একটু অন্যরকম, ওদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। মানে আমেরিকাতে একটা ছেলে যখন পড়াশোনা করে বা একটা মেয়ে পড়াশোনা করে ছোটোবেলা থেকে, সে প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে কাজ এবং পুঁথিগত বিদ্যা বা থিওরিটিক্যাল নলেজ দুটোই একসাথে অর্জন করতে থাকে। সেটা একটা মডেল, মানে সমস্ত মডেলেরই প্রোজ অ্যান্ড কোনস আছে। তো সেই মডেলটা হচ্ছে আমেরিকান মডেল বা ওয়েস্টার্ন মডেল। আর আমাদের মডেলটা, আমাদের ভারতের যে এডুকেশন মডেল, সেটা মূলত আমরা ব্রিটিশ থেকে নিয়েছি। ব্রিটিশ এডুকেশন সিস্টেম, যে টিপিক্যাল ক্লাসিক্যাল ব্রিটিশ এডুকেশন সিস্টেম, স্বাধীনতার সময় যেটা ছিল, যেখানে আমরা প্রথমত স্কুল কলেজে থিওরিটিক্যাল নলেজটা আয়ত্ত করব, তারপর আমরা যখন কর্মজগতে প্রবেশ করব, পেশাগত জগতে, তখন আমরা প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজটা শিখব। মানে দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে, ওই ডিটেলে গেলাম না। তো ব্যাপারটা হচ্ছে যে এই কোয়াদ্রাত বা এই কোয়াদ্রাতের একই কেস হয়েছে। এবার আসা যাক এই ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে, যেটা এখন প্রায় মৃত প্রায়, মানে প্রায় মানে পড়তে পড়তে ওইটা এখন মৃত্যুর মুখে ঢলে পড়েছে, যেটা স্বাভাবিক হওয়া উচিত। মানে তার কারণ হচ্ছে, যদি আপনার যে কোনো আপনি একটা দাবি দাওয়া করছেন, হ্যাঁ, তার পেছনে যদি কোনো একটা যুক্তি না থাকে, একটা সততা না থাকে, একটা নিষ্ঠা না থাকে, সেটা কোনো দিন চালাতে পারবেন না। যেটা আমি একাধিক অডিও শেয়ার করেছি, মানে আমার বলা না, মানে বিভিন্ন লোকের বক্তব্য, সেগুলো রিপিট করার কোনো মানে দেখছি না। তো তার পেছনে যদি একটা জাস্টিফিকেশান না থাকে, তাহলে ব্যাপারটা কিন্তু দাঁড়ায় না। এবার আমরা এখন অনেক আলোচনা করছি লাইভ স্ট্রিমিং, ভিডিও, এই বিভিন্ন আলোচনা করছি। সেগুলো খুব সুন্দর সুন্দর আলোচনা, কিন্তু এই অনিকেত চট্টোপাধ্যায়ের বাংলা বাজার বা আপনার এনকে ডিজিটালে, ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি, পদে নামটা, তারপর আপনার ওই ছেলেটা বং নিউজ লাইভ, এরা ভালো ভালো আলোচনা করে, এগুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি। সুতরাং ব্যাপারটা ওরা ওরা বুঝিয়েই দিয়েছে। আর তারপর আপনার ওই ওয়ার্ল্ড নিউজ বলে যে বাংলা অনলাইন নিউজ পোর্টালটা আছে, ওরা ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং আমার মনে হয় না সেখানে আর কিছু বোঝানোর দরকার আছে যে কেন লাইভ স্ট্রিমিং বা ইভেন রেকর্ডেড ভিডিও শেয়ার করার একটু অসুবিধা আছে। আর দেখুন ব্যাপারটা যদি না আপনারা অলরেডি বুঝে থাকেন, যে মুখ্যমন্ত্রী যেই মানে কন্টেন্টগুলো লাইভ স্ট্রিমিং করে, সেগুলো কিন্তু মূলত মানে মুখ্যমন্ত্রীর সাথে আরেক পক্ষ থাকে। ধরুন মুখ্যমন্ত্রী কারোর থেকে তার কাজের ফিরিস্তি নিচ্ছে, তো সেখানে দুপক্ষই রয়েছে, এবং সেখানে দুপক্ষের মধ্যে একটা ম্যাচুরিটি রয়েছে। মানে একদিকে ধরুন মানে ও আমলারা রয়েছে বা আইপিএস আইএএস এরা সব রয়েছে, এরা ভীষণ ম্যাচিওর। আর এদিকে মুখ্যমন্ত্রী রয়েছে, তো মুখ্যমন্ত্রীও জানে কতটা মানে কাকে কি ছাড়তে হবে, এবং অপরপক্ষ জানে কতটা কি বলতে হবে বা প্রতিবাদ করতে হবে। কিন্তু অল্প বয়সী মানে চ্যাংড়া ছেলে মেয়ে, তারা যেই পেশাতেই থাকুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাদের মধ্যে অতটা ম্যাচুরিটি থাকে না। তাই দেখছেন না, মানে ঘাট ধাক্কা নিয়ে একটা মানে তর্ক বিতর্ক চলছে। ঘাট ধাক্কাটা ব্যাপারটা হয়েছে, যে ছেলেটা বলেছে ঘাট ধাক্কা, সে হাত নেড়ে নেড়ে খুব কথাবার্তা বলে, এবং একটু বাচাল স্বভাব, মানে একটুখানি প্রগলভতা রয়েছে, প্রগলভতা রয়েছে, একটু বেসিক্যালি একটু বাচাল প্রকৃতির একটা ছেলে। তো ও এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলে। মানে ওকে আমি দেখছিলাম যে যখন মানে 3 ঘন্টার বাদে যখন ওই চন্দ্রিমা ভট্টাচার্য উনি ছিলেন এবং ওদের সাথে কথাবার্তা বলছিল, মুখ কাচুমাচু করে কথাবার্তা বলছিল, যা হয় মানে। কিন্তু এবার যখন ফেরত এসে তখন হঠাৎ করে মানে
মানে পুনর্মূসিক থেকে আবার মানে সে মানে আবার ব্যগ্র হয়ে গেছে, গিয়ে এবার বলছে মানে আমাদের ঘাট ধাক্কা দিবার, ঘাট ধাক্কা মানে এখানে কিন্তু সে লিটারেলি মানে আক্ষরিক অর্থে ঘাট ধাক্কা বলছে না, মানে বলছে আমাদেরকে ওখান থেকে চলে যেতে বলেছে, আমাদের 3 ঘন্টা হয়ে গেছে। তো দেখুন আমি এই ক্ষুদ্র কথাবার্তা নিয়ে মানে দুপক্ষই এটা ওটা করছে, মানে একটু বেশি বাড়াবাড়ি করছে। এ বলছে ঘাট ধাক্কা, ও বলছে না ঘাট ধাক্কা কোথায়, ভিডিও দিচ্ছে। দুপক্ষই ব্যাপারটা আক্ষরিক অর্থে না, মানে লিটারেলি নিলে আপনাকে চলবে না, মানে দুপক্ষই লিটারেলি নিচ্ছে। মানে ধরুন যারা বিপক্ষ, মানে ডাক্তার পক্ষ আর সরকার পক্ষ, আমি দেখছি দুপক্ষের কথাবার্তা শুনছি, দুপক্ষই লিটারেলি ঘাট ধাক্কা দিচ্ছে। এটা কিন্তু লিটারেলি মানে ফিগার অফ স্পিচ ঘাট ধাক্কাটা। হ্যাঁ, মানে মানে আমাদেরকে শুনলো না, তবে আহ, হয় মানে দেখুন আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছি, তো বিভিন্ন দেশে কাজ করেছি। তো যে কোনো দেশে আপনার ধরুন একটা মুখ্যমন্ত্রী বা একটা সিনিয়র কারোর থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, নিয়ে 3 ঘন্টা বাদে আপনি বললেন না আমি এখন ঠিক করেছি যে আমি আপনার সঙ্গে মিটিং করবো, সেটা সাধারণত হয় না। এবার যদি মানে ডাক্তারদের মধ্যে একটা সততা থাকে যে সত্যি তারা মিটিং করতে চায়, তাহলে তারা করতেই পারে। আর যে মিটিংস নিয়ে হলো, দেখুন মিটিং মিনিটসটা আমি জানি না, মানে আমি যখন ধরুন স্টুডেন্ট ছিলাম, আমি অনেস্টলিও আমি এগুলো জানতাম না মিটিং মিনিটস কি। আমি চাকরি জীবনে যাওয়ার পর জেনেছি মিটিং মিনিটসটা কী। সুতরাং আমি এটা ধরে নিতেই পারি যে যারা এইসব জুনিয়র ডাক্তার তারা জানে না মিটিং মিনিটসটা কী। ইনফ্যাক্ট যে ইন্ডাস্ট্রিতে মানে গ্লোবালি কিন্তু মিটিং মিনিটস ইজ মোর পাওয়ারফুল দ্যান ভিডিও। কেন ভিডিওতে অনেক সময় কী হয়, অনেক বাবা বাচ্চা অনেক উল্টোপাল্টা কথাবার্তা থাকে, মানে ধরুন একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, লাস্টে কেউ ওইটা জিনিসটা সামারাইজ করলো, মানে ধরুন একটা 10 মিনিট আলফাল কথাবার্তা হলো, লাস্টে গিয়ে একটা হাফ মিনিট 30 সেকেন্ডে একটা কাজের কথাবার্তা হলো। তো মিটিং মিনিটসে 30 সেকেন্ডের কথাটাই থাকবে যে ফাইনালি কি ডিসিশন হলো। তো সেক্ষেত্রে মিটিং মিনিটস মোর পাওয়ারফুল। এবং আমি জানি মানে আমি এই মুহূর্তে ধরুন যেই ক্লায়েন্টের হয়ে কাজ করছি, মানে ওরা ইউরোপের একটা দেশে, আমি যে দেশে থাকি সেখানে না, একটা উত্তরে ইউরোপের একটা দেশে। তো ওই কোম্পানির লোকরা মিটিং মিনিটসটা খুব প্রেফার করে। ধরুন একটা মেজর মিটিং হলো একটা একটা প্রজেক্টের শেষে, ওরা বলে মিটিং মিনিটসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ডিটেলে মানে ডকুমেন্ট করতে হয় এবং সেটা সব পক্ষ সই করে। এবার ধরুন ডিজিটালি আজকাল তো সব পিডিএফে সই হয়ে যায়, ওটা অনেক বেশি স্ট্রং রোবাস্ট। কেন ওখানে লেখা থাকে, মানে আপনি মুখে বলছেন এ বাবা তুমি চা খেয়ে যাও, বিস্কুট না আমি বিস্কুট খাবো না দিদি, না তুমি চা খাও আর একটু চিনি খাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু মিটিং মিনিটসে থাকবে না। একদম কাজের কথা একদম নির্মেদ একটা কন্টেন্ট থাকবে। তো মিটিং মিনিটসটা মানে এদের বুঝতে এত টাইম কেন নিল, দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে কারণ অবশ্যই দেখুন স্টুডেন্ট জানে না, এবং এদেরকে যারা ধরুন জ্ঞানটা দিচ্ছে তারাও জানে না, মানে তারাও বেসিক্যালি হচ্ছে মানে অপদার্থ গোছে কাজকর্ম পায়নি, তাই হয়তো বাজে রাজনীতি করে তার টাইমটা কাটে। এবং একটা কথা বলে শেষ করছি, আমি জানি যে অনেকে এই বাম ওই বাম অনেক কিছু অতি বাম এসব বলে বলে বেড়াচ্ছে। তো আমারও অনেক পরিচিত মানে ভালো বন্ধুবান্ধব আছে পরিচিত যারা কিন্তু একটু এটাই মানে বেশি বেশি বাম বাম, হ্যাঁ। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি মানে মানুষ আমি একটু পর্যবেক্ষণ করতে খুব ভালোবাসি, মানে সমস্ত প্রকার মানুষ। তো বেসিক্যালি যে একটু হার্ডকোর বাম গোছের হয় না, তারা কিন্তু বেসিক্যালি একটু অনেস্ট হয়, কিন্তু মুশকিল হচ্ছে সাথে সাথে একটু মাথা মোটা গোছের হয়, মানে একটুখানি ইমপ্র্যাকটিক্যাল হয়, মানে তাদের বাস্তবের সাথে কোনো সম্পর্ক থাকে না, মানে তারা একটা আলাদা একটা জগতে বিচরণ করে। মানে কার্ল মার্কসও হয়তো ততটা মানে বামপন্থী না যতটা এরা বামপন্থী, মানে এদের মানে বাস্তবের মাটি মানে রিয়েল জগৎ নিয়ে দেখো ধ্যান ধ্যান ধারণা নেই। ধরুন যেসব ছেলেমেয়েরা হয়তো ডাক্তারি করছে, অনেকে নিট দিয়ে হয়তো করেছে, তো এখানে বিশাল মানে সব বড় বড় সব মানে নামি দামি অনেক আছে, মানে কোচিং সেন্টার, বিশাল টাকার ব্যাপার। এবং অনেক ক্ষেত্রেই মানে ওই নিটে তো কোনো একটা ব্যাপার রইলো, তারপর আপনার যে এখন প্রাইভেট অনেক মেডিকেল কলেজ হয়ে গেছে, মানে চূড়ান্ত অখাদ্য। আমাদের টাইমে মানে তারা হয়তো মানে ওই বঙ্গবাসীতে হয়তো মানে অনার্সও পেত না, মানে বঙ্গবাসীতে খুব ফিলোজফি নিয়ে পড়তে হতো। তারাও এখন ডাক্তার হয়ে গেছে, যেহেতু মানে এই একাধিক প্রাইভেট কলেজ হয়ে গেছে, তারপর আপনার এই ডোনেশন ফিস হয়ে গেছে এবং বাড়ির সামনে হয়ে গেছে। মানে আমাদের সময় ছিল, আমাদের সময় দক্ষিণে এগুলো বেশি ছিল, পশ্চিমবঙ্গে ছিল না। তো এই ধরনের না মানে সেক্ষেত্রে কী হয়, মানে প্রচুর মানে ছেলে মেয়ে আছে যাদের তো বাবা মার পয়সা আছে, মনে অনেক কল্পনা আছে, মানে মানে ইউটোপিয়ান ধ্যান ধারণা আছে। তো মনটা তাদের বাম হয়ে গেছে, হাত পা তাদের বাম নয়, মানে সেই জন্য এরা আলাদা একটা জগতে থাকে এবং এরা সবসময় চায় একটা পারফেকশন। এবং পারফেক্ট সোসাইটি বলে কিছু হয় না। আমি বিভিন্ন মানে প্রায় সমস্ত মেজর কন্টিনেন্টে থেকেছি, কাজ করেছি, তো আমি চেষ্টা করি সমস্ত দেশ বোঝা, সমাজ বোঝা, তাদের কীভাবে সেই সব দেশ চলছে সেগুলো বোঝার চেষ্টা করি। তো দেয়ার ইজ নাথিং কল পারফেকশন। আপনি যে জলটা খান, যে বিশুদ্ধ জলটা খান, সেটা পুরোটা বিশুদ্ধ না, মানে তার মধ্যেও থাকে ইম্পিউরিটিস থাকে। এবার এটা গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে কিনা সেটা ইম্পর্টেন্ট। তো আপনি যখনই চাইবেন মানে খুব কিছু পারফেক্ট কিছু করা, তখন আপনার কিচ্ছু হবে না। তো
যাকে এটাই বলার ছিল, এখানেই শেষ করব, কেননা এর বেশি বলতে গেলে এর রেপিটেশন হয়ে যাবে। সকলে ভালো থাকবেন।